স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই নিয়ম করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে ভারতীয় গণমাধ্যমে। অনেকে মনে করেন ভাবমূর্তি নষ্ট এবং বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চলছে তথ্যযুদ্ধ। এ নিয়ে আজকের সম্পাদকীয় ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচারের নেপথ্যে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, ইসকনকে নিষিদ্ধের আলটিমেটাম হেফাজতে, বিপ্লবের অর্জন ধরে রাখতে সতর্ক থাকার আহ্বান বিএনপি। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভের নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। চিন্ময়ের বিচার কাজে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান দিল্লির। সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তি দাবি। শুল্ক কমলেও উল্টো পথে বাজার, এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। ডিলারদের দিকে অভিযোগের তীর, বছর ব্যবধানে দ্বিগুণ আলু পেঁয়াজের দাম। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই সোহরাব ভাইকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু একদমই গণমাধ্যম নিয়ে আমরা শিরোনাম করেছি, আমরা নিশ্চয়ই অন্যান্য বিষয়েও আমরা আলোচনা করব। সোহরাব ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, সময় সংবাদের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তথ্য প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি এই প্রসঙ্গে আমরা একটা রিপোর্টও করেছি, এবং সেখানে তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস তার দায়িত্ব নেওয়ার পরই যখন বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার নানান ধরনের খবর এবং গুজব চলছিল, তখন কিন্তু উপদেষ্টার দপ্তর থেকে এবং প্রফেসর ইউনূস নিজে আহ্বান জানিয়েছেন যে ভিসা সহজ করা হয়েছে এবং ভারতীয় সাংবাদিকরা যেন বাংলাদেশে এসে সরজমিনে দেখেন এবং তারা যেন সেই অনুযায়ী তারা যেন তাদের রিপোর্টগুলো করেন। সেটি না করে এখন ভারতীয় গণমাধ্যমে কি হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। এইটার আসলে নেপথ্যে কি? ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার সহ আলোচক। বিষয়টা হচ্ছে সাংবাদিকতা। আমরা যেমন সাংবাদিকতার আমরা যেমন স্বাধীনতা চাই, যে আমরা যা দেখব, যা শুনব, যে তথ্য জানবো সেটা প্রকাশ করব। পৃথিবীর সব দেশের সাংবাদিকদেরই সেটি দাবি। ভারতের সাংবাদিকরা এখানে এসেছেন, প্রধান উপদেষ্টার সাথে অনেকে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, তারা যে সেখানে কিন্তু রিপোর্টও করেছেন। এখন সব রিপোর্ট তো একরকম হয়নি। আবার সেখান থেকে যারা রিপোর্ট করেছেন নানা রকম অতিরঞ্জন, কী বলে, ফলিয়ে ফাঁপিয়ে এটি প্রকাশ করেছে। প্রথমত হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে একটি পরিবার, এই পরিবারের সব সদস্যের সমান অধিকার। প্রথমত হচ্ছে আমাদের সব পরিবারের সব সদস্যের সমান অধিকার আছে কিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এক ধরনের বিভাজন তৈরি করছে মুক্তিযুদ্ধের চেতনার নামে, স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তির নামে। আজকে কোনোভাবেই এই বিভাজনটি হওয়া উচিত নয়। যে কারণে আপনি দেখলেন যে বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এবং সভা সমাবেশে তো বলেছেনই যে জাতীয় ঐক্যের কথা বলেছেন। এমনকি জামাত ইসলামের আমির তিনিও জাতীয় ঐক্যের কথা বলেছেন। আমরা যদি এখানে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি এখানে শান্তি প্রতিষ্ঠা করি, শান্তি ব্যাঘাত ঘটে, এরকম কিছু না ঘটে, এই নিশ্চয়তা দেই, ভারত কেন কোনো দেশই অপপ্রচার করে সুবিধা করতে পারবে না। সুতরাং আমাদের প্রথম সতর্ক থাকা। ভারতীয় এক ধরনের অনেক পত্রিকা দায়িত্বশীল রিপোর্ট করেছে, আবার অনেক পত্রিকা, বিশেষ করে বেসরকারি টেলিভিশন, তাদের মতো করেছে। এবং ভারতের
ভারত সরকারের বক্তব্য যে এসব গণমাধ্যমের উপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই। এখন এটি ঠিক যে ৫ আগস্টের পর দুই দেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন। বাংলাদেশ চেষ্টা করছে যে সে টানাপোড়েনটা কী করে সেই অন্তত হয়েছে। সম্পর্কের মানে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্নে আমরা যাব, কিন্তু আমি যেটা জানতে যে চাচ্ছি প্রচার মানে মাধ্যম ওরা মানে যেই ধরনের অপপ্রচার হচ্ছে এবং পুরোই মিথ্যা, অনেকগুলো যেমন বলা হয়েছে যে বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হয়ে গেছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। ঘটেনি এবং বলা হয়েছে যে ট্রাম্পের সমর্থকদেরকে এখানে গ্রেপ্তার করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেই নেই। এইটা কি ওই দেশের যারা হচ্ছে দর্শক, মানে তাদেরকে ফিট করার জন্য ক্লিক বেইট এটা হচ্ছে, নাকি এর পেছনে কোনো ধরনের আপনার উদ্দেশ্য আছে? কেউ কেউ মনে করছে বাংলাদেশের কোনো ফ্যাক্ট চেকার মনে করছেন যে এক ধরনের তথ্য সন্ত্রাস বা তথ্য যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। আপনি আসলে কি মনে করেন, এটা কি মানে মানে কারণটা কি? এখন আপনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন সেটি এক ধরনের, আর যদি মূলধারার গণমাধ্যম বলেন সেটা টেলিভিশন বা সংবাদপত্র অথবা পোর্টাল, সেটা আরেক ধরনের। এই শেষে যেটি বললাম, মূলধারার গণমাধ্যমের একটা দায়বদ্ধতা আছে। তাদের মানে তাদেরকে জবাবদিহি করতে হয় তথ্য বিকৃত করলে, তথ্য অপতথ্য প্রচার করলে বা ভুল তথ্য প্রচার করলে। এখন সে তার কিন্তু যা আপনি যেটা বললেন যে অপপ্রচার করলে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। এখন কলকাতা উপদূতাবাসে যে এই মানে সহিংস, আমরা জানি না যে বিস্তারিত, কিন্তু সময়ের শিরোনামে যেটা বলল যে সহিংস বিক্ষোভ। এখন সহিংস বিক্ষোভ কোন পর্যায়ে গিয়েছে? দ্বিতীয় হচ্ছে একটা জানি যে আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। এবং পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর দেখলাম, যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম যে বাংলাদেশে বুয়েটের বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একটি প্রবেশদ্বারে ভারতীয় পতাকার আদলে একটা কাপড় রেখে তার উপর দিয়ে মানুষ যাতায়াত করছে। আমাদের পতাকা, জাতীয় পতাকা যেমন আমাদের জন্যে খুবই স্পর্শকাতর, সংবেদনশীল এবং অত্যন্ত মর্যাদার, সম্মানের, তেমনি অন্য দেশের জাতীয় পতাকা সেটাও কিন্তু তাদের জন্যে অত্যন্ত সম্মানের। তা আমরা এমন কোনো ভুল না করি বা এমন কোনো মানে কী বলে উস্কানি না দেই, যাতে এই যে আমরা জানি যে ভারত এই অপপ্রচার চালাচ্ছে, সুতরাং সেই সুযোগটা কোনোভাবেই যাতে না পায়। আপনি দেখুন, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত নৃশংসভাবে আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু সরকার এবং রাজনৈতিক দলগুলো, মানে যারা তৎপর রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার কারণেই কিন্তু এই ঘটনা আর বাড়তে দেওয়া হয়নি। পরবর্তীকালে আইনশৃঙ্খলা সেখানে নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু একজন মানুষের জীবন গিয়েছে। এবং সেখানে একটি প্রশ্ন থাকে যে সরকার কি তারা ধারণা করতে পারেনি যে এই চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের শক্তি সামর্থ্য, যে যদি সেটি করতে পারতো তাহলে আরও বেশি সেখানে পুলিশ সদস্য, সেখানে যৌথ বাহিনীর সদস্য তাদের মোতায়েন করা যেত কিনা। এখানে এক ধরনের প্রশ্ন যে সরকার এখানে এই যে, এবং শুধু এখানে না, এই ঢাকার 3টি কলেজের যে লঙ্কাকাণ্ড ঘটল, সেখানেও সরকার পিছনে পিছনে হাঁটছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের সরকার ঠিক ঘটনা সামাল দিতে পারে না। তার গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কেন তারা পারছে না? এখন আমাদের প্রথম কথা হচ্ছে যে এখানে 5 আগস্টের পর কিছু ঘটনা তো ঘটেছে, এটি প্রধান উপদেষ্টাও বলেছেন, অন্যান্য সরকারের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাও বলেছেন। হ্যাঁ, ভারত সেটা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি করে প্রচার করছে, যাতে কোনো রকম তারা এই সুযোগটা না পায়। দুর্গোৎসবে কিন্তু এই সুযোগটা পায়নি, এবং তারা কিন্তু যে এখানে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব হয়েছে সেটি কিন্তু বলেছে। কথা হচ্ছে যে অপপ্রচারের জবাব দিতে হবে সঠিক ঘটনা দিয়ে, সঠিক মানে সত্য প্রচারের মাধ্যমে, এবং তথ্য প্রমাণসহ প্রকৃত ঘটনা তুলে ধরার মাধ্যমে। জি সোহরাব ভাই, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে আসি। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন, মানে যে ধরনের অপতথ্য সাজানো মিথ্যা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে? ধন্যবাদ, দুঃখিত আপনাকে এবং সম্মানিত সহ আলোচক।
এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে আজকে আপনি যে বিষয়টা আলাপ করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিস নিডস টু বি অ্যাড্রেসড। এটা আসলেই দীর্ঘকালের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে অ্যানালাইজ করার একটা সময় এসেছে বলে আমি মনে করি। এই যে ঘটনাগুলো ঘটছে এবং আমার সমালোচক বললেন যে ৫ই আগস্ট নির্বাচন পরবর্তী ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে, যেটা দৃশ্যমান। এটা কেন হবে? প্রথম প্রশ্ন। আমাদের দেশে যেটা মানুষজন যেটা চেয়েছে সেটা হয়েছে। এখানে তো ইন্ডিয়ার কোনো কিছু উল্লসিত হওয়ারও কিছু নয়, দুঃখিত হওয়ারও কিছু নয়। এটা তো আমাদের দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স। আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ। এটা আমাদের দেশের জনগণ যেভাবে ডিসাইড করবে সেভাবে আমাদের দেশ পরিচালিত হবে। ঘটনাটা আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি, দেশের যে পররাষ্ট্রনীতি হওয়া উচিত, সরকারের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত দীর্ঘদিন ধরে এটাকে খুব ব্লেটেন্টলি বা একদম মানে কোনো কিছু তোয়াক্কা না করেই তারা এটার বাইরে কিছু কিছু বক্তব্য দিয়েছে এবং পাবলিকলি দিয়েছে। এটা শুধু জার্নালিস্টরা দেয় নাই, এটা তাদের রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতারাও দিয়েছে। বিজেপির মহাসচিবে প্রধান বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে, ওদের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছে, মানে এতটুকু বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকা প্রয়োজন। এই ধরনের স্টেটমেন্ট কোনো স্টেট দিতে পারে না, কোনোভাবে এটা সম্ভব না। এবার আসেন তাহলে ৫ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশ কী হয়েছে? ৫ই আগস্টের পরবর্তীতে মাইনরিটির উপর আক্রমণ, এই কথাটা আমি টোটালি অ্যাকসেপ্ট করতে রাজি না। কারণ ৫ই আগস্টের আগের থেকে যেমন আমরা মাঠে ছিলাম, ৫ই আগস্টের পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকচুয়ালি মাঠে নামছে তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে তৎকালীন সময়ে যে বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই মাঠে ছিল। ধরেন এক আওয়ামী লীগ নেতা যিনি হ্যাপেন টু বি সনাতন ধর্মের ধর্মাবলম্বী, উনি অনেক অত্যাচার নিপীড়ন করেছেন, তার বাসায় আক্রমণ হয়েছে। তাহলে বাসাটা আক্রমণ হয়েছে কিন্তু একটা আওয়ামী লীগ নেতার, কিন্তু 10টা মুসলমান আওয়ামী লীগ নেতার বাসায় যখন আক্রমণ হয়েছে ওই নিউজটা থেকে প্রাধান্য পেয়েছে ইন্ডিয়ান মিডিয়াতে ওই আওয়ামী লীগ নেতা। তখন ওই আওয়ামী লীগ নেতার বলে নাই, তারা বলেছে সংখ্যালঘুর উপরে আক্রমণ হয়েছে। কিন্তু যখন তথ্য প্রমাণ চাওয়া হয়েছে তারা কিন্তু কোনো পর্যাপ্ত তথ্য প্রমাণ তারা দিতে পারে নাই। এটা হলো 5ই আগস্টের পরবর্তী ঘটনা। আর আপনি যে জার্নালিজমের কথা বললেন, দেখেন আমরা দেখেছি এই যে কিছুদিন আগেও আরেকটা ইসকনের উদ্যোগে কিছু প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল এবং ওখানে কলকাতায় অবস্থানরত বাংলাদেশের কয়েকজন সাবেক মন্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে বা ফাঁস হয়েছে। ওখানে তারা ইনস্টিগেট করেছে যে তোমরা দরকার হলে টুপি নিয়ে যাও। তার মানে এখনও কিছু লোকজন যারা 5ই আগস্ট পরবর্তীতে পালিয়েছিল তারা ভারতের কলকাতা সাইডে বা আশেপাশে কোনো জায়গায় অবস্থান করছে, যেখান থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় ভারতের এই বিষয়টি অবশ্যই পরিষ্কার করা দরকার এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ অস্থিতিশীলতা যদি বর্ডারের ওই পারে এই পারে হয় তাহলে ওপারেও হবে। বাংলাদেশ কিভাবে চলবে আমি আবারও বলি, একজন বাংলাদেশি হিসেবে আমি বিশ্বাস করি এটা আমাদের নিজস্ব অধিকার, এটা আমাদের নিজস্ব চিন্তাধারা, এটা আমাদের নিজস্ব ভাবনা। আমার দেশ কিভাবে চলবে এটা আমার দেশের মানুষ ডিসাইড করবে, অন্য কেউ ডিসাইড করবে না। এক সেকেন্ড কথা হচ্ছে চট্টগ্রাম আদালতের কথা বললেন, ওখানে অনেক আইনজীবী ছিল, অনেক পুলিশ প্রশাসনের লোক ছিল, এরা সংখ্যায় ছিল 200 থেকে 250। এবং এখন যে ভিডিও চিত্রগুলো বের হচ্ছে বা ভিডিও ফুটেজগুলো বের হচ্ছে স্পষ্টতই দেখা যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ইসকনের সাথে মিলিত হয়ে এই ঘটনাগুলো করেছে। নামগুলো কয়েকটা প্রকাশিত হয়েছে এবং পদ পদবি সহ প্রকাশিত হয়েছে। তার মানে এই ইসকনের ঝামেলাটা বা এই যে ঝামেলাগুলো হচ্ছে এটা কিন্তু একটা ওয়েল অর্গানাইজড দেশকে অস্থিতিশীল রাখার জন্য এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে। দেখেন ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে মূলত কিছু সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া। কারণ ওনারা কেউই রাজনীতিবিদ না, ওনাদের কারোই কিন্তু দেশ চালানোর অভিজ্ঞতা নেই। হ্যাঁ, ওনারা যে যার ক্ষেত্রে অত্যন্ত সাকসেসফুল মানুষ। প্রফেসর ইউনুস ইন্টারন্যাশনালি অ্যাকনলেজ একজন ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য এবং মানে ওনাকে সবাই সম্মান করে, কিন্তু ওনার এক্সপার্টিস দেশ পরিচালনার না। বাকি যারা উপদেষ্টা আছেন এনাদের অভিজ্ঞতা, ওনারা স্বীয় ক্ষেত্রে কিন্তু খুবই সাকসেসফুল, যেই জন্য পুরো বাংলাদেশের সবাই মিলে ওনাদেরকে সিলেক্ট করেছে। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত একটি জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার না থাকবে খুব স্টার্ন অ্যাকশন নিতে পারবে না। কারণ এখন পুলিশ যদি কোনো কিছু করতো তখন যদি 2-1টা ক্যাজুয়ালিটি হতো তখন আবার সরকারের দোষ দিত। তাহলে এই যে একটা দোদুল্যমান পরিস্থিতি দেশে বিরাজ করছে,
এইটার জন্য কিন্তু দেশের সামগ্রিক অবস্থাটাও কিছু তার দায়ী। সাথে সাথে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্নভাবে এখানে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে এই অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। আমার দেশের বিচার ব্যবস্থা কি হবে, আমাদের বিরুদ্ধে এতগুলো মামলা হলো, আমাদের দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে এতগুলো মামলা হলো, আমাদের দলের নেতা তারেক রহমানের বিরুদ্ধে এতগুলো মামলা হলো, সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হলো, কই ইন্ডিয়া থেকে তো তখন কেউ বলে নাই যে স্বচ্ছ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হোক। তাহলে এখানেই হচ্ছে আপনি বুঝতে হবে যে ওনারা একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে ওনারা কাজ করছেন, যেটা একটা দুই দেশের সম্পর্কের জন্য, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের জন্য এটা খুবই নেতিবাচক একটি বিষয়। কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর সব দেশেই সম্পর্ক থাকবে জনগণের সাথে জনগণের, মানে স্টেট টু স্টেট, নট এনি পলিটিক্যাল পার্টি, নট এনি পার্সন। থাকতে পারে আপনি যদি আরেক দেশের স্টেট হন, আমি হই, আমার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। যখন রাষ্ট্র পরিচালনায় যাবে, এটা তো ডিপ্লোম্যাটিক নিয়মই যে যে কোনো দেশের সরকারের সাথে সম্পর্ক থাকবে অন্য দেশের সরকারের বা রাষ্ট্রের, যেটা মূল বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রের জনগণ। কিন্তু আমরা দেখেছি এই ক্ষেত্রে এসে ওনারা জনগণের সাথে, জনগণের পালস দরকার নেই, ওনারা ব্যক্তি বিশেষ বা একটা গোষ্ঠী বিশেষের সাথে সম্পর্ক রাখতে চেয়েছেন, যে জন্যই দীর্ঘদিন ধরে এই দুটো দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার হেলালুদ্দিন, আপনাকে ধন্যবাদ। সোহরাব ভাই, আপনার কাছে আসে সেটা হচ্ছে যে আপনি দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তখন বলছিলেন, মানে জুলাই আগস্টে যে একটা গণহত্যা হয়েছে সেটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, এবং সেই গণহত্যার জন্য যারা মাস্টার মাইন্ড, যারা দায়ী, তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে। তো সেই কারণে অনেকেই প্রশ্ন করছেন যে ভারত কি আসলেই বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক চায় কিনা, যদি চায় তাহলে এই ধরনের অপপ্রচার কিংবা হচ্ছে এরকম আশ্রয়, সেটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, কিংবা দুই দেশের সম্পর্কের জন্য এটা আসলে কতটা বাধা, কিংবা কি কি করণীয় আসলে? ধন্যবাদ। এবং হেলাল ভাইয়ের সাথে আমিও একমত যে এখন একটি অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার হলে যে সিদ্ধান্ত নিতে পারতেন আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, এমনকি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে, এই সরকারের পক্ষে নেওয়া অনেকটা কঠিন। তারা নানা দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ভারত কিন্তু প্রকাশ্যে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, এর বাইরে কিন্তু কারো কথা স্বীকার করছে না। তাহলে বাংলাদেশের উচিত হবে, বাংলাদেশ সরকারের, যে এর বাইরে বাংলাদেশ সরকারের জানা মতে যে কতজন আওয়ামী লীগের নেতা বা তাদের সহযোগী অন্য দলের নেতা ভারতে অবস্থান করছে, এবং তাদের তালিকা দিতে পারে, তাদের সম্পর্কে তাদের ফেরত দেওয়ার আহ্বান জানাতে পারে, তাদের অবস্থান জানতে পারে। এটা সরকারিভাবে করতে হবে, কূটনৈতিকভাবে। ভারত কি জবাব দেয়? কিন্তু আমরা তো এরকম কোনো প্রশ্ন, এরকম কোনো চিঠি দিয়েছে বলে বা এরকম ভারত সরকারের কাছে জানতে চেয়েছে বলে এখানকার গণমাধ্যমেও নেই, ওখানকার গণমাধ্যমেও নেই। সুতরাং আপনি তো বলতে পারেন, আমরা কীভাবে বলবো যে সেখানে কে কে আছে, কারা ষড়যন্ত্র করছে? একটা হচ্ছে যে হ্যাঁ, সীমান্তের ওপারে যদি কোনো তৎপরতা হয়, আমরা বলতে পারি যে যেটি হয়েছে, যে সেখানকার যেসব গণমাধ্যমে যেসব খবর আসছে, আর সেই খবরের ভিত্তিতে বলতে পারি যে সেখানে একটা প্রচারণা চলছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের সংহতির বিরুদ্ধে। প্রথমত হচ্ছে কারা করছে। যারা প্রকাশ্যে করেছে তারা কিন্তু সব ভারতীয় নাগরিক। এখন এটি কূটনৈতিকভাবে কিন্তু আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, প্রয়োজনে অন্য দেশের সহায়তাও নিয়েও। এক সময় তো আমরা বলতাম, এই যে সাবেক সরকারের আমলে, যে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন বা যুক্তরাষ্ট্রের সাথে যে টানাপোড়েন, সেটা কীভাবেই করা যায়। যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ভারতের সহায়তা চাওয়া বা ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া, এরকম। অথবা চীন আমাদের আরেক বন্ধু, তার সঙ্গে ভারসাম্য রক্ষা করা। কূটনৈতিক ক্ষেত্রে যেটি ভাই বললেন, আমিও একমত যে সমতার ভিত্তিতেই সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আবার এমন কোন সম্পর্কটা এমন হওয়া উচিত না যাতে আমার যে প্রতিপক্ষ বা প্রতিযোগী বা যার সঙ্গে সম্পর্ক করতে চাই,
তার সন্দেহ করতে পারে এরকম কোনো ঘটনা ঘটে। যেমন প্রধান উপদেষ্টা কিন্তু প্রথমে একটা কথা বললেন, পরবর্তীকালে আর বলেন নাই, যে সীমান্তে বাংলাদেশের ভিতরে যদি অশান্ত পরিস্থিতি থাকে সেটি ভারতেও ভারতেও সেটা অশান্তি ছড়িয়ে পড়বে, নর্থ ইস্টেও ছড়িয়ে পড়বে। এই যে নর্থ ইস্ট কথাটা আলাদাভাবে বলার আহ, ক্ষেত্রে কিন্তু ভারত সন্দেহ করতেই পারে যে নর্থ ইস্টের ব্যাপারে বাংলাদেশের নীতিটা কী। তা অনেক বিষয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি মনে করি এগুলো কূটনৈতিক বিষয়ে কূটনৈতিকভাবেই করা উচিত, এবং যাতে কোনো পক্ষেই মানে এই সুযোগটা না নিতে পারে স্বার্থান্বেষী মহল। সেটা তো আচ্ছা, প্রধান উপদেষ্টা সেটা আপনার ভারতকে সতর্ক করার জন্য বলতে পারেন। সতর্ক করার জন্য শুনেন, বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রাম এটা নিয়ে কিন্তু বহু রাজনীতি হয়েছে। সুতরাং আমরা এই আলাদা করে দেখার এই মানসিকতা বোধহয় থাকা উচিত নয়। পুরো ভারত নিয়েই হতে পারে, কিন্তু আপনি যখন একটি অঞ্চল বলবেন তখন কিন্তু এটা প্রশ্ন আসে, এবং এটি সবাই জানে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক ধরনের কি বলে অশান্ত পরিস্থিতি, এক ধরনের সেখানে সশস্ত্র তৎপরতা আছে। মানে আমরা যেমন আমাদের রাজনীতি কিভাবে চলবে, আমাদের দেশ কে শাসন করবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আমরা, বা সেটা আমরাই নেব। আবার ভারত বা অন্য যে কোনো দেশ সেই সিদ্ধান্তও তারা নেবে। বাংলাদেশের তো সংখ্যাগরিষ্ঠ মানুষ পছন্দ করেনি যে ট্রাম্প আসুক, এবং মনে করছে যেটা বাংলাদেশের জন্য ক্ষতি হবে, কিন্তু আমেরিকান জনগণ ট্রাম্পকে বেছে নিয়েছে। সুতরাং মানে অনেক বিষয়ে বা বাংলাদেশের মানুষ এই যে 3টি নির্বাচন হলো, তো এই 3টি নির্বাচন তো বাংলাদেশের মানুষ পছন্দ করেনি, কিন্তু জোর করেই সাবেক সরকার ক্ষমতায় ছিল নানা কলাকৌশল করে, এবং তার পরিণতি আমরা দেখলাম। সুতরাং সামনে এগোনোর পথ কি, যেটা বিএনপি মহাসচিব বলছেন, যে এক হচ্ছে তিনি তিনি কিন্তু মানে সীমান্তের ওপারের তৎপরতার কথা বলছে, একই সঙ্গে যারা আন্দোলনে অংশ নিয়েছে বা পরবর্তীকালে যারা আন্দোলনের কৃতিত্বও নিতে চাইছেন অতি সম্প্রতি, তাদের সম্পর্কেও কিন্তু সতর্ক করেছেন। মানে অর্থাৎ যারা 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ স্বার্থ উদ্ধার না করে, কেউ গোলমাল সৃষ্টি না করতে পারে, এবং কেউ নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করতে পারে, এ ব্যাপারেও কিন্তু বিএনপি মহাসচিব সতর্ক করে দিয়েছেন একাধিকবার। তার সভা সমাবেশ বক্তৃতায় কিন্তু এই কথাটি খুব জোর দিয়েছেন। এখন কারা সেই শক্তি? এখন ধরেন অনেক বিষয়ে বাংলাদেশের পত্রিকা অফিসে কারা হামলা করছে, সেটা তো নিশ্চয়ই ভারতের প্রচারণা করে না, ভারতের অপপ্রচারের মানে উস্কানিতে করেনি। সোহরাব ভাই, এখানে আমি একটু সম্পূরক প্রশ্ন করি। সেটা হচ্ছে যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মানে বিভিন্ন গোষ্ঠীর যে ধরনের তৎপরতা দেখা গেছে, বিশেষ করে ইসকন সহ অন্যান্য সংগঠনের, সেইটাকে অনেকেই বলছেন যে অস্বাভাবিক। তো এই ধরনের যদি অস্বাভাবিক তৎপরতা যদি থাকে, তাহলে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সপক্ষের ক্রিয়াশীল রাজনৈতিক দল আসলে ভূমিকা কি হওয়া উচিত ছিল? ওনারা কি সেটার প্রতিবাদ করবেন না, বা এটার সম্পর্কে ওনাদের উদ্বেগ? না, সেটা তো প্রতিবাদ করবেন, কিন্তু আমি বোধহয় আপনাকে বোঝাতে পারিনি। বিএনপি মহাসচিব যারা বিজয়ের কৃতিত্ব দাবি করেছেন, কারো কারো সম্পর্কে ইঙ্গিত করেছেন, এমনকি ব্যক্তিও বলেছেন, তিনি নাম বলেননি, যে কেউ এই দাবিও করেন, কেউ এই গোলযোগ তৈরি করতে চান, গোলযোগ সৃষ্টি করতে চান, এ কথাও বলেছেন। ইসকন বা সেটা তো অন্য বিষয়, তারা সাম্প্রদায়িক ইস্যুকে জুজুর ভয় দেখিয়ে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করতে চায়, এটা ঠিক। কিন্তু আবার এই যে ধরেন 5 আগস্ট যে সরকার যখন গঠিত হলো, বিজয়ী সব পক্ষ এই সরকারের প্রতি সমর্থন ছিল। এখন সমর্থনে অনেকটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না। সরকার কোনো সিদ্ধান্ত নিলে ছাত্রনেতারা তার বিরোধিতা করে, আবার কোনো রাজনৈতিক দল কোনো অবস্থান নিলে অন্য রাজনৈতিক দল তার বিপক্ষে অবস্থান নেয়। এই যে নিজেদের মধ্যে বিভেদ, এই বিভেদের কথা তিনি বলেছেন। তা আমিও তার সঙ্গে একমত হয়ে যে কথাটি বলতে চাই, যে বাইরের শত্রুর চেয়ে
ঘরের শত্রু বিভীষণ বোধহয় সবচেয়ে অনেক বেশি বিপজ্জনক। জি সোহরাব ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ব্যারিস্টার হেলালুদ্দিন, আমি দুইটা প্রসঙ্গে জানতে চাই। একটা হচ্ছে যে আইন উপদেষ্টা বলেছেন ভারতের যে ভূমিকা আপনার হচ্ছে মানে হিন্দু মুসলিম সম্পর্ক বলেন বা সাম্প্রদায়িক ইস্যুতে, সেটাকে উনি বলছেন যে ভারত দ্বিচারিতা করছে, তার দেশে একের পর এক ঘটনা ঘটছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাংলাদেশের নিয়ে বিবৃতি বা নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এর পাশাপাশি সোহরাব ভাই এবং হচ্ছে বিএনপি মহাসচিবের উদ্ধৃতি যেটি বললেন যে বাংলাদেশের গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তি, তাদের আরও সতর্ক হওয়া উচিত এবং কেউ যেন কোনো ফাঁদ তৈরি করে বাংলাদেশকে বিপদে না ফেলতে পারে, সেটা করা উচিত। মানে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যথেষ্ট সতর্ক পদক্ষেপ নিচ্ছে বলে আপনি মনে করেন কিনা? প্রথমে একটা কথায় ফেরত আসি, উনি বলেছেন আমাদের প্রফেসর ইউনূস সাহেব শুরুতেই যখন এই অস্থিতিশীলগুলো হচ্ছিল, দেশের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার সমস্ত গোয়েন্দা রিপোর্টের ওনার অ্যাক্সেস আছে, ওনার কাছে এটা আসে। আমাদের কাছে হয়তো আমরা যা পত্রিকায় পড়ি বা যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে জানি অতটুকু পাই। উনি যে স্টেটমেন্টটা তৎকালীন সময় দুটো স্টেটমেন্ট করেছেন, প্রথমে করেছেন এটা, পরে করেছেন বাদ নিয়ে একটা। এই দুটি স্টেটমেন্টের আপনি যদি তৎকালীন সময়ে যে কোনো ওয়েব পোর্টালের সার্ভে দেখেন, আমার মনে হয় এমন কোনো বাংলাদেশি ছিল না যে এটাকে অ্যাপ্রিসিয়েট করেনি। কেন? বহুদিন পরে দেশের পক্ষে বলিষ্ঠ বা সবলভাবে কেউ কোনো বক্তব্য রেখেছে, ইঙ্গিতপূর্ণ বক্তব্য ওনারা সবসময় রাখেন। ওনারা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাটা আমাদের জন্য দরকার। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন যে ছিল উনি বলেছে জামাই বউয়ের মতো সম্পর্ক বা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এই ধরনের কথা কিন্তু বাংলাদেশে হয়েছে এবং এখানে ইকোনমিক ট্রেড ইমব্যালেন্স বলেন, আমাদের সাথে ভিসা সংক্রান্ত জটিলতার কথা বলেন, এখানে কোনো দিকেই কিন্তু আমরা সমতার কাছাকাছিও নাই। দুই দেশের সম্পর্কের মধ্যে দোনোটা কাছাকাছিও নাই, অথচ উই শেয়ার দ্য লংগেস্ট ল্যান্ড বর্ডার উইথ দিস কান্ট্রি। তো ওইটার পরিপ্রেক্ষিতে আপনি যখন এখানে বললেন আইন উপদেষ্টা যথার্থ বলেছেন। আমরা প্রকাশ্যে ওদের প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি মুসলমানরা পাকিস্তান চলে যাও। কেন এখন পাকিস্তান যাবে কেন? তারা তো হিন্দুস্তানের অধিবাসী, তারা তো ওখানকার নাগরিক। তো এই ধরনের স্টেটমেন্ট কিন্তু ওনারা বলছেন এটা অসাম্প্রদায়িক। এখনও বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা কোনো অন্য ধর্মাবলম্বী মানে মুসলমানের বাইরে কোনো ধর্মাবলম্বীর ব্যাপারে এই ধরনের মন্তব্য করার ধৃষ্টতা কল্পনাও করতে পারে না, বলা তো দূরের কথা। কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি যখন দল করেছেন, স্পেশালি হিল ট্র্যাক্সের উনি যে ইস্যুটা এনেছিলেন, আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে আনতে উনি বাংলাদেশি জাতীয়তাবাদের একটি তত্ত্ব, উনি মতবাদ আমাদেরকে দিয়েছিলেন। এবং দিস ইজ আই ফাইন্ড যে বাংলাদেশি জাতীয়তাবাদটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং সবচেয়ে অসাম্প্রদায়িক একটি তত্ত্ব। ইটস এ থিওরি যে এখানে তার মানে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের সম অধিকার। এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যা হোক, যে ধর্মেরই হোক বা অন্য গোত্রেরও হোক, উই শেয়ার দ্য সেম রাইট। ভারত এবং বাংলাদেশ এবং এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, এদের কানেকশনটা ছিল এমন, দে ওয়ার বোথ প্লেয়িং দ্য সাম্প্রদায়িক কার্ড। কিছু হইলেই বলে মাইনরিটির উপর আক্রমণ হচ্ছে, আরে ভাই অপরাধী তো অপরাধী। এখন ওই যে ভদ্রলোক গ্রেফতার হলো, কি নাম, চিন্ময়, তো উনি তো এমনি ধরে না নেই, ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। উনি চাইলে যদি বাংলাদেশে আমরা যেমন করেছি, আমাদের বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে, আমরা কি হচ্ছে আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়েছে, আমরা হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিয়েছি, অথবা যেটা সম্ভব লোয়ার কোর্টে থেকে বেল নিয়েছি। তো উনি তো এই মামলাটা তো উনি ধর্তব্যই নেন নাই। কেন? এই কনফিডেন্সটা কিভাবে আসে? রাষ্ট্রের ঊর্ধ্বে তো প্রফেসর ইউনূসও না, যদি উনি আজকে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ না, সবাই রাষ্ট্রের নিয়মনীতি মেনে চলতে হবে। তো এই ভদ্রলোক গ্রেফতার হয়েছে, চিটং কোর্টে ওনাকে নিয়েছে, প্রকাশ্যে সিসিটিভিতে দেখা যাচ্ছে মসজিদ ভেঙেছে, আইনজীবীদের গাড়ি ভেঙেছে, কুপিয়ে একজন আইনজীবীকে হত্যা করেছে। এই ছেলে কিন্তু কোনো সহিংসতা ছিল, সে যে বের হয়ে যেতে চাচ্ছে, তাকে টেনে হিচড়ে নৃশংসভাবে হত্যা করেছে। এখানে সাম্প্রদায়িকতার কথা বলে লাভ হবে না। সবচেয়ে অসাম্প্রদায়িক দেশ হচ্ছে বাংলাদেশ, ভারতের চেয়ে বহুগুণ অসাম্প্রদায়িক দেশ হচ্ছে বাংলাদেশ। এই উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে আমার এলাকায় হাটাজারিতে, হাটাজারি মাদ্রাসা।
তার ঠিক অ্যাডজেসেন্ট হচ্ছে কালী মন্দির, স্টিল প্র্যাকটিসিং মন্দির, একই সাথে। এভাবে আসছে, কোনো দিন কোনো সমস্যা হয়নি। সমস্যা ইচ্ছা করে সৃষ্টি করা হয় যাতে সাম্প্রদায়িকতার কথা বলতে পারে। বাংলাদেশ, আমার দেখা এই সাবকন্টিনেন্টের মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট সেকুলার কান্ট্রি ইন দিস সাবকন্টিনেন্ট। কেন? এখানে আমরা হয়তো মুখে সেকুলার বলি না, বাট আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছে আমরা কিন্তু ধর্ম এগুলো নিয়ে কোনো বিভেদ দেখি নাই। এই আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে এটা। এই বিভিন্ন সামাজিক মাধ্যমে আমি অ্যাকসেপ্ট করি যে উনি খুব সুন্দর কথা বলেছেন। শেখ হাসিনা ইয়েতে আছে আমরা জানি, ভারতে আছে জানি, বাট সামাজিক মাধ্যমে এই যে আওয়ামী লীগের যেসব সাবেক অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপিদের ছবি দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, কাউকে পার্ক স্ট্রিটে দেখা যাচ্ছে, কাউকে নিজামুদ্দিনের আউলিয়ার মাজারে দেখা যাচ্ছে, কাউকে বিভিন্ন দিল্লিতে দেখা যাচ্ছে। তো বাংলাদেশ সরকার তো প্রশ্ন করা উচিত যে আমাদের দেশের কয়জন, এরা তো সবাই ফেরারে আসামি, এরা তো প্রত্যেকজন এখানে মামলার আসামি, এবং এই লিস্ট দিয়ে চাইতেই পারে যে এই লোকগুলো আমাদের খবর আছে যে তোমাদের কাছে আছে, তোমরা এদের ফেরত দাও, নাহলে এটা নিশ্চিত করো। কারণ এভাবে করে থেকে বিচ্ছিন্নতাবাদীর মতো মানে বর্ডার ক্রস করে গিয়ে আনঅফিসিয়ালি ওখান থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এই জন্য তো 5ই অগস্ট হয় নাই বাংলাদেশে। দেখেন 5ই অগস্টটা শুধু যে রাজনীতিবিদদের জন্য শিক্ষার বিষয় তা কিন্তু না, এটা কিন্তু পুরো জাতি হিসেবে আমি মনে করি ইটস আ রিসেট বাটন। এটা বাংলাদেশের প্রয়োজন ছিল। বাংলাদেশে যেভাবে সরকার পরিচালনা করছিল বা রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছিল, বাংলাদেশের একটা শক দরকার ছিল। আমার মনে হয় 5ই অগস্ট সেই রিসেট বাটন যেখানে পুরো জাতি নড়ে চড়ে বসছে, না এভাবে আসলে আর হবে না, এখন থেকে সুন্দর বাংলাদেশ, উন্নতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশের পথে আগাতে হবে। আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক মিস্টার তারেক রহমান, জনাব তারেক রহমান বারবার বলেছেন যে ঐক্য ধরে রাখতে হবে। এটা আজকে মির্জা আলমগীর সাহেবের নতুন কথা না। আমাদের দলের স্ট্যান্ডই হচ্ছে জাতীয় ঐক্য ধরে রেখে আমাদের দেশে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে যেতে হবে। এখন জনাব তারেক রহমানের এই বক্তব্যের পিছনে নিশ্চয়ই কোনো ফারসাইটেডনেস ছিল, বিকজ উনি জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এটাকে প্রলম্বিত করতে চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই জনগণের যেহেতু ম্যান্ডেট প্রকাশ্যভাবে নেই, এখানে কি হয় যে মানুষের, ওনারা কনফিডেন্টলি কোনো একটা কাজ করতে গেলে, কোনো একটা স্টেপ নিতে গেলে 100 বার চিন্তা করে। কিন্তু জনগণের ম্যান্ডেট যে আছে, জনগণের কল্যাণের জন্য, জনগণের মানে মঙ্গলের জন্য যে কোনো স্টেপ তারা নিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলি এখানে, এই যে ধরেন আমাদের এখন দেশ যেভাবে চলছে, জাতীয় ঐক্য এই জন্যই দরকার, কারণ প্রত্যেকটা ব্যাপারে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, এনাদের রাষ্ট্র পরিচালনা কোনো পূর্ব অভিজ্ঞতা ওনাদের কারণেই। এই ক্ষেত্রে যে দলগুলো, রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে বসে, এবং আমাদের সন্তান তুল্য বলেন বা আমাদের ছোট ভাই বোন যারা এই ছাত্র নেতারা যারা আছেন, এদেরকে সহ কনফিডেন্স নিয়ে ওদেরকে বুঝিয়ে যে দেশের মঙ্গলের জন্য কোনটা করলে ভালো হয়, আমার মনে হয় প্রত্যেক সরকার এবং রাজনৈতিক দলের এই স্টেপটা নেওয়া দরকার। আমি গত পরশু মনে হাসছিলাম, রাস্তায় খুব ট্রাফিক, জিজ্ঞেস করলাম কী হয়েছে, বললো 13 থেকে 16 বছরের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে কারণ সিলেবাস লম্বা, মানে সিলেবাস ছোট করতে হবে। তাহলে এখন মব জাস্টিসের দিকে তো যাওয়া যাবে না। আমরা তো দেশে সংবিধান আছে, বিচার বিভাগ আছে, সব কিছু তো আছে, কোনোটা তো বাতিল হয়নি। আমি এক অনুষ্ঠানে এক সরকারি কর্মকর্তার সাথে দেখা হলো, যিনি বৈদেশিক মানে বিনিয়োগের সাথে জড়িত। এখন পর্যন্ত 5ই অগস্ট পরবর্তীতে সবগুলো বিদেশি কোম্পানি এসেছে, সব কাগজপত্র রেডি করেছে, কিন্তু কোনো বিনিয়োগ করছে না। কেন? তারা বিনিয়োগ করতে চায় একটি নির্বাচিত সরকারের কাছে। কারণ মনে রাখতে হবে 2009-এ শেখ হাসিনা যখন ক্ষমতায় এসছে, 46টা আইন পরিবর্তন করেছিল তৎকালীন সরকার, আমার ভুল হতে পারে, বা 46টা, 43টা বাদ দিয়ে শুধু 3টা বহাল রেখেছিল। তাহলে বুঝতে হবে যে সরকার যাই করছে, পরবর্তী সরকারকে কিন্তু আইনগুলোকে র্যাটিফাই করতে হবে বা অ্যাবজর্ব করতে হবে, নাহলে রিজেক্ট করতে হবে। তো এটা মাথায় রেখেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দিয়েছে। দেশ ও জাতিকে আর বিভ্রান্তির মধ্যে না রেখে একটি ইলেকশনের রোডম্যাপ যদি দিয়ে দেয়, তাহলে দেখবেন এখন এলাকায় আমরা যাই, মানুষ জিনিস ইলেকশন কবে। তো ইলেকশন নিয়ে তো কোনো ধূম্রজাল থাকার কথা না। আবার বলি, শেখ হাসিনার এই পরিণতির কারণ হচ্ছে সে ডেভেলপমেন্টকে ইলেকশনের অল্টারনেটিভ হিসেবে দাঁড় করিয়েছিল। ওই তত্ত্ব কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে নাই, চুপ ছিল। যখন নিজের গায়ের উপর এসেছে সবাই একসাথে রিঅ্যাক্ট করেছে। তো রিফর্মের সাথে ইলেকশন সাংঘর্ষিক বিষয় না।
রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। গতকাল রিফর্ম হচ্ছে, আজকে হবে, আগামীকাল হবে, আগামী বছর হবে, 10 বছর পরে রিফর্ম হবে। ওনারা যতটুকু করার দরকার অতটুকু করে একটা নির্বাচনের রোডম্যাপ দিলে দেশ নির্বাচনের দিকে যাবে। যা দেশ বা দেশের জনগণ যেই সরকারই নির্বাচিত করবে তারা 5ই অগস্টের স্পিরিট ধরে রেখেই সামনের দিকে যাবে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন কোনো লোক নেই যে 5ই অগস্ট পরবর্তীতে আবারও ওই স্বৈরাচারের মতো আচরণ করার কথা কল্পনাও করবে। এটা বাংলাদেশে আর এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকবে না। এবং আবারও বলি, উনি বলেছেন এই সেটার গ্যারান্টি কি? না, গ্যারেন্টি হচ্ছে রেজাল্ট। গ্যারেন্টি হচ্ছে 5ই অগস্টের নিজে যেই মহিলা 24 ঘন্টা আগে বলেছে, মানে ওনার বাবার নাম ধরে বলেছেন ওনার মেয়ে পালায় না। জনগণের কথা তো বাদই দিলাম, ওনার নিজ দলের নেতাকর্মীও তো জানতো উনি পালিয়ে গেছে, শুধু নিজে পরিবার নিয়ে পালিয়ে গেছে। 880 বছর পরে কিন্তু এটা বাংলাদেশ হয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম রাজনৈতিক অপমিত্র চায় না। মানে সেইটা থেকে কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা, মানে উপযুক্ত শিক্ষা বা লেসন নেবে এবং শুধরাবে বলে মনে হয়? আমি একটু সোহাবের কাছে চাই। জি, হেলাল ভাইয়ের দুইটা ব্যবসায় আমি করি। একটা হচ্ছে যে রিসেট বাটন কিন্তু কোনোভাবেই 71কে অস্বীকার করে নয়, বরং 71 পরবর্তী সব সরকারই 71-এর চেতনাকে ভুলুণ্ঠিত করেছে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে, জনগণের অধিকার হরণ করেছে বলেই এই 5 আগস্টের অভ্যুত্থান ঘটেছে। সুতরাং আগামী দিনে এগোতে হবে 71কে নিয়ে, 71কে ভিত্তি করেই। বাংলাদেশে জাতীয়তাবাদ অবশ্যই মনে করি যে আমি বাঙালি হিসাবে বাঙালি জাতীয়তাবাদী, কিন্তু একজন চাকমা, পাহাড়ি বা আদিবাসী তিনি বাঙালি জাতীয়তাবাদী নন। তিনি তার জাতীয় পরিচয় এবং সবাই মিলে সব মিলিয়ে 2 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে সংক্ষেপে বলতে হবে। আমরা এই যে আইন উপদেষ্টা বললেন দ্বিচারিতা, তা প্রথমত হচ্ছে আমরা অবশ্যই ভারত দ্বিচারিতা করেছি। ভারত তার দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারেনি, কিন্তু সেখানে অনেকগুলো কমিশন আছে, বিচার এক ধরনের আমাদের চেয়ে সেখানে বিচার ব্যবস্থা কিন্তু ভালো বলতে হবে। কারণ আমরা গুজরাট হত্যার কথা বলি, এই গুজরাট হত্যার কিন্তু বিচার হয়েছে, আংশিক বিচার হয়েছে, খণ্ডিত বিচার হয়েছে, কিন্তু কাউকে মদের বিচার হয়নি, কিন্তু অনেকের বিচার হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু নির্যাতনের, সংখ্যালঘু সহিংসতার বিচার হয়নি। বিএনপি আমলের ঘটনাও হয়নি, আওয়ামী লীগ আমলেরও হয়নি। এমনকি আপনি এই যে 2022 সালে যে কুমিল্লা যে ঘটনা ঘটলো, যে ঘটনাকে কেন্দ্র করে, মানে এগুলো রাষ্ট্র যদি জড়িত না থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। সেটা আওয়ামী লীগ আমল হোক, বিএনপি আমল হোক, যে আমল সামরিক শাসন আমল হোক। বললেন যে মানে রাষ্ট্র যদি মানে সংখ্যালঘু কার্ড খেলে তাহলে তো সে তো বিচার করবে না। সেটাই তো 53 বছর ধরে দেখে আসছি। এটি কোনো দল বিশেষ না, 53 বছর ধরেই। এবং আরেকটি নিশ্চয়তা দিতে হবে, বাংলাদেশের এখানে একজন খুব গুরুত্বপূর্ণ একজন সাধারণ মানুষকে আপনি ধন্যবাদ দিবেন কিনা, মানে যেই ধরনের ঘটনা ঘটেছে তারপরেও যে সহিষ্ণুতা এবং ধৈর্যের পরিচয় সাধারণ মানুষকে তখনই দিতাম যদি আজকে বা যদি 53 বছরে একজন সংখ্যালঘু সীমান্ত পার হয়ে ওপারে না যেতেন, তাহলে সাধারণ মানুষকে ধন্যবাদ দিতাম। কারণ আমাদের এটা সংখ্যাগুরু সম্প্রদায়ের এটি দায়িত্ব যে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। তারা কেন গেলেন, কেন নিরাপত্তাহীনতায় ভুগলেন এবং এখনও ভুগছেন। আমরা যতই বলি সম্প্রীতির দেশ, কিন্তু সম্প্রীতি আমরা রক্ষা করতে পারিনি সব ক্ষেত্রে। ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের রাজনীতি থাকতে পারে, নাও থাকতে পারে। মোহাম্মদ হেলাল উদ্দিন, আমাদের সময় শেষ, আমরা সময় দিতে পারছি না। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।